আজ সকাল 11টায় যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছে, নিশ্চিতভাবে তার ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুদূর প্রসারী হতে পারে। দুরকম ফল হতে পারে। এক, আরো সংঘবদ্ধ হয়ে, আরো ঐক্যবদ্ধ হয়ে, আরো দৃঢ়ভাবে শক্তি বাড়িয়ে সত্যি সত্যি ফিনিক্স পাখির মতো ছাইয়ের গাদা থেকে উঠে আসবে। ছাইয়ের গাদা অর্থাৎ ব্যর্থতার ছাইয়ের গাদা থেকে উঠে আসবে নতুন করে রাজ্যের বামেরা, নতুন করে ডানা পাখা মেলবে তারা রাজনৈতিক আকাশে বাতাসে। পশ্চিমবঙ্গে তো বটে, এবং পশ্চিমবঙ্গকে ভিত্তি করে যেভাবে ভারতে তাদের শক্তি বেড়েছিল এক সময়, ঠিক সেভাবেই তারা নতুন করে নিজেদেরকে আরো সংঘবদ্ধ করবে, অথবা আরো 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 অতলে তলিয়ে যাবে। ঠিক কোনটা ঘটবে আমরা জানি না, কিন্তু ঘটবে যে কিছু একটা তার সিলমোহর পড়ে গিয়েছে। তার কারণ সিপিএম রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হচ্ছে সূর্যকান্ত মিশ্রকে। যারা দৌড়ে এগিয়ে রয়েছেন তাদের নাম আমরা ইতিমধ্যেই জানিয়েছি, কিন্তু রিপাবলিক বাংলার আজকের এই এক্সক্লুসিভ খবর, এই এক্সক্লুসিভ রাজনৈতিক ব্রেক, সুপার এক্সক্লুসিভ রাজনৈতিক ব্রেকের পর আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কোন পথে যেতে পারে এই রাজ্য সিপিএম এবং বামফ্রন্টের বড় শরিকের এই রদবদল। বামফ্রন্টের পথ চলাতে রাজ্যের রাজনীতিতে ভবিষ্যতের পথ পরিবর্তনে কেমন ধরনের প্রভাব রেখে যেতে পারে, কি প্রভাব রেখে যেতে পারে, আমাদের একটি বিশেষ প্রতিবেদন। 2008-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু ভোট ব্যাংকে ধস। গ্রাম বাংলার ভোট ব্যাংকে ধসের পর থেকেই একের পর এক ভোটে ভরাডুবি। 2011 সালে হাতছাড়া বঙ্গের 34 বছরের ক্ষমতা। 2019-এর লোকসভা ভোটে শূন্য হাতে ফিরেছে সিপিএম। 2021-এর বিধানসভা ভোটের পর এখন অস্তিত্ব সংকটে দল। শুদ্ধিকরণ থেকে নেতৃত্বে বদল, কাজে আসেনি কিছুই। বাংলায় ক্রমেই ফিকে হয়েছে লাল রং। 21-এর ভোটের পর নতুন প্রশ্নে দলের অন্দরে জারি নতুন বিতর্ক। কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে জোটই কি 21-এর ভোটে শূন্য হয়ে যাওয়ার কারণ? তোলপাড় দলের অন্দরে। শুধু বিতর্কই নয়, পার্টি কংগ্রেসে গৃহীত লাইনের বাইরে গিয়ে আইএসএফ এর সঙ্গে জোট গড়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের মুখে পড়েছেন রাজ্য নেতৃত্ব। 2018 সালের পার্টি কংগ্রেসে গৃহীত লাইন, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে সমঝোতা। এই লাইনেই সর্বসম্মতিতে শিলমোহর পড়েছিল। সেই লাইনের বাইরে গিয়েই আইএসএফ এর সঙ্গে জোট। 1962 সালেও একই অভিযোগ ওঠে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির রাজ্য নেতারা দ্বিধাবিভক্ত ছিলেন। রাশিয়া না চীনকে সমর্থন, এই প্রশ্নেই মতবিরোধ দেখা দেয়। 21-এর বিধানসভা ভোটে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে এখনো দ্বিধাবিভক্ত বামফ্রন্টের নেতৃত্ব। একভাবে লড়েছিল বাই ইলেকশন, ভবানীপুরে বাই ইলেকশনে একভাবে লড়লাম তো, এবং ওই মুর্শিদাবাদ দুটো জায়গায় লড়লাম, সেখানেও তো দেখেছি ভোটের রেজাল্ট এসে সেখানে সমস্ত এককভাবেই লড়ে, সেখানে কোনো অ্যালায়েন্স কিছু হয়নি, মানে বামফ্রন্ট এককভাবেই লড়েছিল। সুতরাং এটা সবটাই ডিপেন্ড করছে ভবিষ্যতের রাজনীতিতে কোথায় দাঁড়ায়। কংগ্রেস এবং আইএসএফকে আমরা এক দৃষ্টিভঙ্গিতে দেখছি না। বামফ্রন্ট ভাঙার কোনো সম্ভাবনা নেই। অন্তর্গত প্রতিটি শরিক দলের সমান মর্যাদা রয়েছে, সেগুলোকে রক্ষা করেই নতুন চেয়ারম্যান কাজ ভার গ্রহণ করবেন। আর সূর্যকান্ত মিশ্রের চলে যাওয়াটা এটা সিপিএম এর সাংগঠনিক সিদ্ধান্ত। সিপিআইএম দলই ঠিক করবে কাকে তারা সম্পাদক করবে, কাকে। দলের ভরাডুবির দায়, সেই সঙ্গে পার্টি কংগ্রেসে গৃহীত লাইনের বিপরীতে গিয়ে আইএসএফ এর সঙ্গে জোট। কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে মত পার্থক্য। নেতৃত্বের একাংশের মতের বিপক্ষে গিয়ে বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট। সম্মিলিত দায় নিয়ে রাজ্য সম্পাদক পদ থেকে সরতে হচ্ছে সূর্যকান্ত মিশ্রকে। সিপিএম সূত্রে খবর, নতুন রাজ্য সম্পাদকের দৌড়ে রয়েছেন 3 জন। দৌড়ে পাল্লা ভারী শ্রীদীপ ভট্টাচার্যের, দৌড়ে রয়েছেন সমীর লাহিড়ী ও সুজন চক্রবর্তীও। দলের মধ্যে এইভাবে কথাটা ওঠে না। দলের মধ্যে যে কথাটা ওঠে সেটা হচ্ছে যে এই যে যা চলছে পশ্চিমবাংলায়, এটাকে আরো এফেক্টিভলি আমরা কি করে কমব্যাট করব মানুষকে সঙ্গে নিয়ে। ওই হেলিকপ্টারে ঘুরে আর কায়দাবাজির কর্পোরেট সেক্টর ব্যবস্থা করে ওটা না, যা চলছে এখন। ওখানে এক মুখ আর এখানে এক মুখ। এই মুখে মুখে লড়াই না, লড়াইটা হচ্ছে মানুষের নিজস্ব জীবন জীবিকা এগিয়ে চলা সার্বিক। তো তাতে নেতৃত্ব তো বরাবরই বদল হয়, নতুন তো কিছু নয়। এরিয়াতে বদল হয়, জেলায় বদল হয়, রাজ্যে বদল হয়, আগেও হয়েছে। প্রয়োজনে বদল হবে, প্রয়োজনে বদল নাও হতে পারে। যদি হয় তখন তো আলোচনা করবে। ওই কারণেই তো ফেব্রুয়ারি, ওই কারণেই তো তার আগে ডিসেম্বর জানুয়ারি জেলাগুলো, কি তার আগে নভেম্বর ডিসেম্বর এলাকাগুলো। করতে করতে আমরা ফেব্রুয়ারি মাসে রাজ্য সম্মেলন করব।
সেখানে আমরা পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে যথার্থভাবে ঠিক করব। মুখ মানে আসলে মানুষের কথাটাকে ঠিক মতো করে নিয়ে যাওয়া। মুখ মানে এই মুখোশ আর মুখের যে গল্প চলে ওই রকমের মুখ আমরা ওইভাবে দেখি না। যাকে রাজ্য সম্পাদক পদ থেকে সরানোর ইঙ্গিত মিলছে সেই সূর্যকান্ত মিশ্র অবশ্য প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন। কনফারেন্সই হচ্ছে হায়েস্ট বডি, তারা ঠিক করে, আমাদের সংবিধানে লেখা আছে, তার বাইরে কেউ কিছু বলতে পারেন না। কিন্তু আপনি কি সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন? এটা আমার ইচ্ছার ব্যাপার নয়, পার্টির ইচ্ছার ব্যাপার। সবাই সহমতের ভিত্তিতে, কনফারেন্স হচ্ছে সর্বোচ্চ সংস্থা পার্টির, সেইখানে ঠিক হয়, তার আগে কেউ বলতে পারে না কিছু। তবে বিমান বসুর মন্তব্যে ইঙ্গিত মিলেছে রাজ্য সম্পাদক পদে পরিবর্তনের। পার্টি কংগ্রেস থেকে যে সেন্ট্রাল কমিটি গঠিত হয়, সেন্ট্রাল কমিটিতে যা সিদ্ধান্ত করে তার ভিত্তিতে হয়, ফলে এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। এই নির্বাচনী ভরাডুবির বিষয়টা কি আপনাদের পর্যালোচনায় আসছে না? একেবারে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, একেবারে কোনো সম্পর্ক নেই। মানে সূর্যকান্ত মিশ্র 3 বার থাকতে পারে, কিন্তু 75 বছরের পর তো থাকতে পারে না। আর আমরা করেছি 72 বছর, উনি 72 বছর উত্তীর্ণ হয়েছেন, তাই থাকতে পারেন না। 2018 সালের হায়দ্রাবাদ পার্টি কংগ্রেসে গৃহীত লাইন কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে সমঝোতার লাইনের ভবিষ্যৎ। এই প্রশ্নে সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরি ও দক্ষিণ ভারতের নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এই মতবিরোধের আবহেই পার্টি কংগ্রেসের জন্য খসড়া রাজনৈতিক দলিল তৈরির কাজ শুরু হতে চলেছে। সম্প্রতি কৃষক সভার রাজ্য সম্মেলনে কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলী ও রাজ্য কমিটিতে অধিকাংশ নতুন মুখ আনায় সরতে হয়েছে সূর্যকান্ত মিশ্র, মদন ঘোষদের। সিপিএম এর রাজ্য সম্পাদক পদে বদলের এখন শুধুই সময়ের অপেক্ষা। ঈশান দেব ও প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিশ্চিতভাবে নিয়ে বিতর্কে আলোচনা ফিরবো এবং সেই আলোচনায় যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে আপনাদেরকে জানাই। কিছুক্ষণ আগেই গোয়ায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী, এবং তারপরই বিমানবন্দর থেকে তার হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আরো নির্দিষ্টভাবে জানবার চেষ্টা করব, কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাই এই কালো পতাকা দেখিয়েছেন নাকি বিজেপি সমর্থকরা অথবা বিজেপির সক্রিয় কর্মীরা। আমাদের প্রতিনিধি বিশাখা এই মুহূর্তে সরাসরি গোয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো বিশাখার সঙ্গে। বিশাখা, কারা দেখালেন কালো পতাকা, কেন দেখালেন? প্রথমেই অনির্বাণ একটা কথা বলে রাখি, কোনো রাজনৈতিক রং এই দল যারা এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নন। তারা সেটা বলতে চাইছেন, তারা গোয়ার সাধারণ মানুষ যারা চান না, বিশেষ করে যেভাবে পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছে, এখান থেকে বারবার তারা সেই বিষয়টা মনিটর করেছে এবং তার প্রেক্ষিতে তারা বলতে চাইছেন গোয়া খুব শান্তিপূর্ণ জায়গা এবং সেখানে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে আসছেন তাহলে তারা তাকে স্বাগত জানাতেন। কিন্তু তারা বলতে চাইছেন যে তিনি একজন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে এসেছেন, সুপ্রিমো হিসেবে এসেছেন, সেই জায়গা থেকে তারা চান না যে এই গোয়াতে তার সরকার তৈরি হোক, যেটা বলেছেন তৃণমূল সুপ্রিমো। সেই কারণে তারা বলতে চাইছেন গোয়াকে তারা পিসফুল রাখতে চাইছেন, যেরকম পিসফুল আছে সেরকম পিসফুল রাখতে চাইছেন এবং সেই জায়গা থেকে তারা এটা চাইছেন না যে গোয়ার মাটিতে তৃণমূল সুপ্রিমো আসুন, মুখ্যমন্ত্রী হিসেবে যদি আসেন তাহলে তাকে স্বাগত জানাবেন। সেই জন্যই তাকে কালো পতাকা দেখানো হয়েছে এবং সেই সঙ্গে তাদের যেহেতু মুখে রয়েছে জয় শ্রীরামের বার্তা, আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোনো রাজনৈতিক দলের কি, তারা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে আমরা সেই বাইটগুলো চালাবার চেষ্টা করব, তারা জানিয়েছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে আসিনি, আমাদের শুধুমাত্র একটাই আবেদন, একটাই কথা যে তারা চাইছেন যে একদিকে যেরকম জয় শ্রীরাম বার্তাটা তারা তাদের ভাবাবেগের দিক থেকে বলছেন, কিন্তু সেই সঙ্গে তাদের একটাই আর্তি যে গোয়াতে যেন শান্তিপূর্ণতা একেবারে অব্যাহত থাকে। গোয়া যেরকমভাবে ট্যুরিজমের জন্য বিখ্যাত সেরকম ট্যুরিজমের জন্য বিখ্যাত থাক। নতুন সকাল আনতে পারবেন না তৃণমূল নেত্রী, এমনই বলা হচ্ছে এদের তরফ থেকে। আমরা জিজ্ঞাসা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে গোয়ায় আসছেন তার ব্র্যান্ডিংটাই এটা, গোয়েঞ্চি নবী সকাল, অর্থাৎ গোয়ার নতুন সকাল তিনি আনবেন, তৃণমূল আনবে, তাহলে কেন তাকে কালো পতাকা দেখানো হচ্ছে? তখন উনি বলেছেন এখানে যারা
যারা যারা বলছিলেন, যারা তাকে কালো পতাকা দেখাচ্ছিলেন, তারা বলেছেন যে কালো পতাকা দেখানো হচ্ছে এই কারণে, কারণ তিনি নতুন সকাল নন, যে সকাল রয়েছে গোয়াতে সেই সকালকে আরো সর্বনাশ করার জন্য তিনি এসেছেন এবং সেই কারণেই তারা তাকে কালো পতাকা দেখিয়েছেন বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। ধন্যবাদ বিশাখা। আমরা দেখছিলাম সরাসরি গোয়া থেকে ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরের প্রথম দিনে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথেই তাকে কালো পতাকা দেখালেন একদল মানুষ এবং তারা দাবি করছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু তারা পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন। গোয়াকে অশান্ত করতে দেবেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে এই কথাও বলছেন এবং সেই কারণেই তারা কালো পতাকা দেখাচ্ছেন বলে তাদের দাবি। চলে আসবো আজকের অনির্বাণের অগ্নিবাণের মূল বিতর্কে। সিপিআইএম রাজ্য সিপিআইএমে বড় সড় পট পরিবর্তন, রাজ্য সম্পাদক পদে বদল হতে চলেছে এবং তা নিয়ে আমাদের আজকের বিতর্ক। কথা বলি আমাদের সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন তার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী, রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী, রয়েছেন অশোক ঘোষ আরএসপি নেতা, নির্মাল্য মুখোপাধ্যায় প্রবীণ সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং কামারুজ্জামান চৌধুরী কংগ্রেস মুখপাত্র। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু সবার আগে আমি সায়নের কাছ থেকে শুরু করি। সায়ন, নজিরবিহীন রাজনৈতিক বিপর্যয়, নজিরবিহীন সাংগঠনিক এবং নির্বাচনী বিপর্যয়, তার পরিপ্রেক্ষিতে যে কোনো দলেই, যে কোনো আমরা যাদেরকে সাধারণ অর্থে নির্বাচনী রাজনীতিতে লড়া দক্ষিণপন্থী দল বলি, তাদেরকে এটা করতেই হয়, তাদেরকে এই পথে চলতেই হয়। কিন্তু সিপিআইএমের ক্ষেত্রে এমন সিদ্ধান্তের পরিবর্তন, সূর্যকান্ত বাবুর সঙ্গে তার বয়স নেই বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কিন্তু আমরা সবাই জানি পার্টি কনস্টিটিউশনে আরেকটি প্রভিশন আছে, সেটা হচ্ছে 3 বার থাকার কনস্টিটিউশন রাজ্য সম্পাদকের পদে বা মেয়াদে, সেটা কিন্তু তার সঙ্গে আছে। আর শুধু 72 দিয়ে যদি বিচার হতো তাহলে কি আরও অনেক নেতারা থাকতে পারতেন? হলফ করে বলতে পারবেন সিপিআইএমের নেতা কর্মীরা যে পরের যে রাজ্য সম্মেলন তার আগে এরিয়া কমিটি, জেলা কমিটির কনফারেন্সগুলোতে 72 বা 72-এর উপরে কেউ থাকবেন না? নিশ্চিতভাবে এটা বোধহয় কারণ নয়। নির্বাচনী ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্য সম্পাদক পরিবর্তন হচ্ছে, এটা কোথাও কি বলতে বাধছে সিপিআইএম নেতাদের? কি মনে হয় স্যার? প্রথম কথা হচ্ছে গোটাটাই একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কোনো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির বিষয় নয়। আমি একটা কথা এখানে অনির্বাণদা বলছি, একদম লোকাল স্তর, ব্রাঞ্চ, লোকাল, জেলা, রাজ্য, তার পরবর্তী সময়তে সর্বোচ্চ বডি পার্টি কংগ্রেস সেখানে হবে, তার ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে কে রাজ্য সম্পাদক থাকবেন, কে রাজ্য সম্পাদক থাকবেন না, এবং কমিটি কি হবে, কমিটি কোথায় কি হবে না হবে, গোটাটা ঠিক হবে হচ্ছে কনফারেন্স হলের মধ্যে দাঁড়িয়ে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভোট, সেই ভোটে জিতলেও তার যেমন ক্রেডিট একটা গোটা রাজ্য কমিটির যায় বা একটা গোটা কমিটির কাছে যায়, এটা যেমন কেন কোনো একজন ইন্ডিভিজুয়ালের সফলতা নয়, ঠিক তেমনভাবেই ভোটে বিপর্যয় হলেও সেই যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির চোখেই বামপন্থীরা দেখে। এই যে এক্ষুনি আপনি বললেন যে অনির্বাণদা, যে দক্ষিণপন্থী দলগুলোতে চেঞ্জ করবার যে একটা প্রবণতা থাকে, 1998 থেকে 2011 সাল তৃণমূল কংগ্রেস মানে জবে থেকে তৈরি হয়েছে, 2011 সালে তারা ক্ষমতা এসছে, তার আগে তো হেরেছে। সুতরাং বিষয়টা এরকম নয় যে হারলাম জিতলাম তার জন্য সরে গেলাম, বিষয়টা রাদার এইভাবে দেখাটা অনেক বেশি প্রয়োজন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে, যে গোটা ভারতবর্ষ জুড়ে রাজনীতির প্রেক্ষিত এবং বাংলার জুড়ে রাজনীতির প্রেক্ষিত, এবং সেই প্রেক্ষিত নিয়েই আলোচনাটা। আমি বুঝলাম, কিন্তু আমি সব্যসাচী বাবুর কাছে, সব্যসাচী বাবু সায়ন যা বলছেন তার সেই কথা সূত্র ধরে জিজ্ঞাসা করে, আচ্ছা এসে ডাঙ্গে সারা জীবন কি সিপিআই এর সম্পাদক পদে থেকে যেতেন না? মানে আমি বলছি সারা জীবন থাকা যায় কিনা সে কথাতে যাচ্ছি না, কিন্তু তখন যা প্রভিশন ছিল থেকে যেতেন না যদি না সিপিআইকে কড়া নির্বাচনী বিপর্যয়ের মধ্যে পড়তে হতো? আমার আজকের দিনে সূর্যকান্ত মিশ্র কথা আলোচনা করছে। আচ্ছা উল্টোটা দেখি, জ্যোতি বসু একের পর এক নির্বাচনী সাফল্য কি তার মুখ্যমন্ত্রী পদে থাকাটাকে এনশিওর করেনি? সত্যিই বামপন্থীরা নির্বাচনী সাফল্যকে কোনো মূল্য দেন না? দেখুন, নির্বাচনী সাফল্যের মূল্য আছে, নির্বাচনী সাফল্যের মূল্য নেই কথাটা বলা ভুল। কিন্তু কমিউনিস্ট পার্টি সিপিআইএম তার যে স্ট্রাকচার, তার যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র মোতাবেক এই পার্টিটা চলে। এই পার্টিটা সারা ভারতের বিভিন্ন জায়গায় পার্টি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে। মূল কাজ হচ্ছে আন্দোলন সংগ্রাম এবং মানুষকে জনগণতান্ত্রিক বিপ্লবের পথে পরিচালনা করা। এই কাজটা করতে গিয়ে সিপিআইএম নির্বাচনে অংশগ্রহণ করে, তারা নির্বাচনী সংগ্রামকে তার মূল সংগ্রামের অংশ হিসেবে মনে করে, এবং এই কাজটা করবার জন্য খুব পরিষ্কারভাবে সে নির্বাচনে কখনো সাফল্য কখনো ব্যর্থতাতে আসতে পারে। একজন ব্যক্তির ভূমিকা থাকতে পারে, কিন্তু কখনোই সেই ব্যক্তির ভূমিকা, কালেকটিভ রেসপন্সিবিলিটি যে কথাটা সায়ন বলল, সামগ্রিকভাবে যে সমষ্টিগত যে রেসপন্সিবিলিটি আছে পার্টির, যেমন একটা সাফল্য গোটা পার্টিকে যেমন এগিয়ে নিয়ে যায়,
এমন ব্যর্থটাও কিন্তু গোটা সব্যসাচী বাবু, তাহলে সিপিআইএম বা সিপিআই বা বামপন্থী পার্টিগুলোর অফিসে কেন একটা লাল পতাকা শুধু রাখা থাকে না? কেন লেনিন, স্ট্যালিন, মার্কস, এঙ্গেলস এত লোকের ছবি রাখা থাকে? কারণ মতাদর্শের প্রশ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, এই পার্টি ভারতের বুকে কমিউনিস্ট পার্টি তৈরি করে জনগণতান্ত্রিক বিপ্লব করবে এবং তার যে কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে পার্টি কংগ্রেসে গৃহীত কর্মসূচি এবং পরবর্তী সময়ে এগুলো শুনতে শুনতে ক্লান্ত। সত্যি কথা বলুন, লেনিন, স্ট্যালিন যে কেউ রিপ্লেস করতে পারেন, ব্যক্তির কোনো দাম নেই। টক সিরিয়াসলি অ্যাবাউট দিস বিকজ পার্টি কনস্টিটিউশন বলুন, পার্টি গঠনতন্ত্র বলুন, এগুলো সিরিয়াস স্টেট অফ অ্যাফেয়ার্স। যেখানে গোটা দেশে রাজনীতিটাকে দুটো মুখের লড়াই করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল তার সম্মেলন, সেটা একটা প্রক্রিয়া, ভোটে লড়বেন, সেই জায়গায় ভোটে লড়বেন, 34 বছরের সাফল্যের কথা প্রচার করবেন, অথচ মুখের কথা স্বীকার করবেন। আজকে একটা কথা বলুন, ভারতের বুকে একটা রাজনৈতিক দল, আজকে যেগুলো দক্ষিণপন্থী দল, তৃণমূল বলুন, বিজেপি বলুন, আজকে তাদের রাজনৈতিক যে আমি বলবো যে ব্যাংক্রাপসি কোন জায়গায় গেছে, ধরুন আমি বলছি তাদেরকে অ্যাডভাইস দিতে হচ্ছে প্রশান্ত কিশোরের কাছ থেকে, অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করতে হয়। কমিউনিস্ট পার্টির অ্যাডভাইজার হচ্ছে পার্টির যারা একদম যারা সমর্থক, তারা ভারতের জাতীয় আমি প্রাথমিক প্রতিক্রিয়া নিলাম, তার আগে আজকের অগ্নিবাণগুলোর দিকে চোখ রাখবো। আজকের মূল প্রশ্নগুলো একবার চোখ রাখি। আমার 1 নম্বর অগ্নিবাণ, সম্পাদক বদলে ভোট ফিরবে সিপিএমে, যেটা এই মুহূর্তে সিপিএম নেতা, কর্মী, সমর্থক সকলের মনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন। অগ্নিবাণ 2, কংগ্রেস আইএসএফ জোটেরই কি মাসুল গুনছেন সূর্যকান্ত মিশ্র? আমরা জানি এই জোট নিয়ে দলের ভিতরে ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। অগ্নিবাণ 3, আরো ডান দিক না আরো বাঁ দিক, কোন দিকে যাবে সিপিএম এর পরে? সায়ন 30 সেকেন্ডে কনক্লুড করুন, আমি বাকিদের কাছে আসবো প্লিজ। আমি 30 সেকেন্ডের মধ্যেই বলছি, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যে রাজনৈতিক ট্রেন্ড তৈরি হয়েছে, যেটা কর্পোরেট সোসাইটির মধ্যে দিয়ে গোটা পলিটিক্সটাকে নিয়ে যাবে, কিরকম ভাবে প্রশান্ত কিশোর বিজেপিকে নিয়ে আসবে, তার স্লোগান লিখবে, তার পরবর্তী সময় প্রশান্ত কিশোরকে আবার অ্যাপয়েন্ট করা হবে, তৃণমূল কংগ্রেস অ্যাপয়েন্ট করবে, কিভাবে বিজেপিকে বাংলার থেকে দূর রাখা যায়। আবার সেই প্রশান্ত কিশোর আজকে বলবেন বিজেপি আরো কয়েক দশক ক্ষমতায় থাকবে। আমি শুধু একটা কথা বলছি, ব্যর্থতা নিয়ে যেমন কথা হচ্ছে, সীতারাম ইয়েচুরির কথা এক্ষুনি এখানে উঠতে পারে। আমি শুধু বলছি যে ত্রিপুরা যেমন আমরা হেরেছি, বাংলায় হেরেছি, তেমন ভাবে কিন্তু কেরালায় পরপর 2 বার সরকার এসেছি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হিমাচল, রাজস্থান, প্রতিটা জায়গায় আইনসভার অভ্যন্তরে কিন্তু এই মুহূর্তে লাল ঝান্ডা। সবকিছুর পর ভারতের যেখানেই পা রাখুন সায়ন, মানুষ আগে বামপন্থীদের সাফল্য বললেই জিজ্ঞাসা করেন কেরলে কি হলো, বাংলায় কি হলো, ত্রিপুরা কি হলো। ত্রিপুরা এবং বাংলায় আপনাদের সাংগঠনিক বিপর্যয় নিশ্চিতভাবে বাম সমর্থকদের তো বটেই, রাজনীতির অন্য দলগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কাছেও কিন্তু একটা বড় প্রশ্ন যে কেন এমন হয়, কি করে এরকম হয়। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি অশোক বাবুর কাছে যাবো একটা প্রশ্ন নিয়ে। অশোক বাবু, আমরা জানি যে যবে থেকে কংগ্রেসের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ হয়েছে সিপিআইএম, তবে থেকে বামফ্রন্টের ভিতরে আপনাদের অসন্তোষ বেড়েছে। আপনাদের প্রশ্ন, পুরনো বন্ধুকে ছেড়ে নতুন বন্ধুর উপর সিপিআইএম নেতাদের এত বিশ্বাস কি করে আসে? সিপিআইএম রাজ্য সম্পাদক পদে বদল, বামফ্রন্টের শরিকদের সঙ্গে সিপিএমের সম্পর্ক, কংগ্রেসের সঙ্গে সিপিএমের সম্পর্ক, তাতে কি কোনো বদল আনবে বলে আপনারা মনে করেন? কোনো আশা, কোনো আশঙ্কা? আমার কথাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে নির্বাচন বিপর্যয়, তার ভিত্তিতে গোটা বিষয়টিকে দেখা ঠিক হবে না। আমার মনে হচ্ছে যে কোথাও একটা বিচারে বোধহয় আপনারা সবাই ভুল করছেন। আপনার সূর্যকান্ত মিশ্রকে বদল করা, পার্টি সম্পাদকের পরিবর্তন, আর তার সঙ্গে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক, দুটো এক বিষয় না। অশোক বাবু, একটু থামিয়ে একটা ছোট্ট প্রশ্ন করব। অশোক বাবু, একটু থামিয়ে একটা ছোট্ট প্রশ্ন করব। প্রকাশ কারাট, এস রামচন্দ্র পিল্লাই আর সীতারাম ইয়েচুরি, আপনার মনে হয় কংগ্রেসের ভূমিকা ভারতীয় রাজনীতিতে এ সম্পর্কে তিনজনে একমত? কার সঙ্গে কথা বলতে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করবেন?
আমি নিশ্চয়ই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলতে। তারপরেও বলবেন যে ব্যক্তি কোনো ম্যাটার করে না। আমি যদি আমার বাকি কথা না, ব্যক্তি ম্যাটার করে, কে বলেছে? আমি আপনাকে বলবো অনির্বাণ, আমি আপনাকে বলবো ঐতিহাসিক E.H. কারের বইটা পড়ুন, রোল অফ ইন্ডিভিজুয়াল ইন হিস্ট্রি। রোল অফ ইন্ডিভিজুয়াল ইন হিস্ট্রি বইটা পড়ুন, সেখানে আপনি ইতিহাসে ব্যক্তির ভূমিকা দেখবেন, নিশ্চয়ই আছে। সীতারামের একটা বড় ভূমিকা তো আছেই এখন, সব জায়গায় ব্যক্তির ভূমিকা আছে, শুধু বামফ্রন্টে নেই আর পশ্চিমবঙ্গে নেই। আমি শেষ করি, সেটা হচ্ছে যে না, কে বলেছে নেই? কে বলেছে নেই? ব্যক্তির ভূমিকা তো আছেই, কিন্তু সফলতার কৃতিত্ব সবাই দাবি করে, কিন্তু কোনো ব্যর্থতা বিপর্যয় হলেই একজনের দিকে আঙুল ওঠে। আমি এইটার বিরুদ্ধে। সফলতার কৃতিত্ব যেমন পার্টির সামগ্রিকভাবে সকলের, ব্যর্থতার দায়ভারও সকলের। কোনো একজনের ব্যর্থতার দায়ভার একজনের ঘাড়ে চাপানো যায় না। অশোকবাবু আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। অশোকবাবু আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের সকলের ছোট্ট প্রশ্ন। আপনাদের বামফ্রন্ট শরিকদের আজকে বিমান বসু আমাদের সামনে আমাদের প্রকাশ্যেই বলেছেন বামফ্রন্ট চেয়ারম্যানের পদ তিনি ছাড়তে চান, যদিও এই পদ ছাড়বার জন্য কোনো বয়সের বাধা নিষেধ নেই, বামফ্রন্টের দল হিসেবে কোনো কনস্টিটিউশন নেই যে ছাড়তেই হবে। বরঞ্চ আপনারা বাম শরিকরা বিমান বসুর সঙ্গে অনেক স্বচ্ছন্দ, তার সঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে আপনাদের যে অভিজ্ঞতা, বিমান বসুর সবার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা। এবার বলুন, বিমান বসু যদি বামফ্রন্ট চেয়ারম্যানের পদ ছাড়েন, সিপিআইএম এর রাজ্য সম্পাদক বদল হলো, তিনি কংগ্রেসের ঘনিষ্ঠ থাকবেন না কংগ্রেসের থেকে আরেকটু বেশি দূরত্ব বাড়াবেন, সেটা সিপিআইএম বা সেই সময়কার তাদের নীতি ঠিক করবে। আপনারা স্বচ্ছন্দ থাকতে পারবেন বামফ্রন্টের ভিতরে? আমরা খুব পরিষ্কার করে কথা বলি, এইটা সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান থাকতে চান না। আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি এই ধরনের কোনো সংবাদ বামফ্রন্টের শরিক দলের কাছে আসেননি। আমি বিমানবাবুর বক্তব্য শুনে দিচ্ছি আপনাকে, বিমানবাবুর বক্তব্য শুনে দিচ্ছি। রিপাবলিক বাংলার ক্যামেরায় বিমান বসুর আজকের মন্তব্য শুনে দিই। অশোকবাবু শুনে নিয়ে একবার, আমি কোনো কিছু কাটিনি, ঠিক আছে, যা প্রথম থেকে শেষ তারপর সেটাই শোনাচ্ছি। বিমান, আরে অনির্বাণ, পার্টি কংগ্রেস থেকে যে সেন্ট্রাল কমিটি গঠিত হয়, সেন্ট্রাল কমিটিতে যা সিদ্ধান্ত করে তার ভিত্তিতে হয়, ফলে এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। এই নির্বাচনী ভরাডুবির বিষয়টা কি আপনাদের পর্যালোচনায় আসছে না? একেবারে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, একেবারে কোনো সম্পর্ক নেই। মানে সূর্যকান্ত মিশ্র 3 বার থাকতে পারে, কিন্তু 75 বছরের পর তো থাকতে পারে না। আর আমরা করেছি 72 বছর, উনি 72 বছর উত্তীর্ণ হয়েছেন, তাই থাকতে পারে না। দলের মধ্যে এইভাবে কথাটা ওঠে না। দলের মধ্যে যে কথাটা ওঠে সেটা হচ্ছে যে এই যে যা চলছে পশ্চিমবাংলায়, এটাকে আরো এফেক্টিভলি আমরা কি করে কমব্যাট করব মানুষকে সঙ্গে নিয়ে। ওই হেলিকপ্টারে ঘুরে আর কায়দাবাজির কর্পোরেট সেক্টর ব্যবস্থা করে ওটা না, যা চলছে এখন, ওখানে এক মুখ আর এখানে এক মুখ। এই মুখে মুখে লড়াই না, লড়াইটা হচ্ছে মানুষের নিজস্ব জীবন জীবিকা এগিয়ে চলা সার্বিক। তো তাতে নেতৃত্ব তো বরাবরই বদল হয়, নতুন তো কিছু নয়। এরিয়াতে বদল হয়, জেলায় বদল হয়, রাজ্যে বদল হয়, আগেও হয়েছে। প্রয়োজনে বদল হবে, প্রয়োজনে বদল নাও হতে পারে। যদি হয় তখন তো আলোচনা করবে। ওই কারণেই তো ফেব্রুয়ারি, ওই কারণেই তো তার আগে ডিসেম্বর জানুয়ারি জেলাগুলো, কি তার আগে নভেম্বর ডিসেম্বর এলাকাগুলো। আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। অনির্বাণ বাবু, আমার একটাই প্রশ্ন, কংগ্রেসের সঙ্গে ঠিক যে সময় দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এর ভিতরে একটা চার্নিং চলছে, মন্থন চলছে, তারাও তাদের রাজ্য সম্পাদক চেঞ্জ করছেন। অনেকেই বলছেন যে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে হাত পোড়ানো সিপিআইএম, নজিরবিহীন শূন্যতায় নেমে আসা সিপিআইএম এবার আরও বেশি কট্টর লাইনে যাবে। শ্রীদীপ ভট্টাচার্যের নাকি পাল্লা ভারী। তৃণমূল কি কোনোভাবে আশ্বস্ত বোধ করছে? আরও মানে দ্বিধা ত্রিধা থেকে এবার চতুর্ধা বিভক্ত হবে বিরোধীরা? আমি একটু পেছন দিকে যাচ্ছি। এই সিপিআইএম আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে বিধানসভায় 0 আসনে পৌঁছেছে, কিন্তু তার কারণ যদি বলা হয় যে শুধুমাত্র কংগ্রেসের সাথে 2016-র জোট বা 2021-এ আইএসএফের সাথে জোট, আমার মনে হয় একটু ভুল হবে। এটার আমার মতে এই শেষের শুরুটা হয়েছিল সেই তথাকথিত শিল্পায়নের মডেলকে সামনে রেখে, যখন একটি পুঁজিপতির হাতে
কিভাবে চাষির জমি তুলে দেওয়া যায়, সে ক্যাডার নামিয়ে হোক বা পুলিশ নামিয়ে হোক, যবে থেকে একটি কমিউনিস্ট নামধারী সরকার, একটি দল এই পলিসি নেওয়া শুরু করে, তবে থেকেই কিন্তু শেষের শুরু বলে আমি অন্তত মনে করছি। কারণ মনে রাখবেন, ভারতের ইতিহাসে দুটি সংগঠন প্রায় সমসাময়িক, একদিকে আরএসএস, আজকে তারা প্রায় ক্ষমতার শীর্ষে চলে গেছে, অন্যদিকে কমিউনিস্ট পার্টি, তারা পরের দিকে অনেক বিভাগে বিভক্ত হয়ে গেছেন, অনেক পার্টি সংগঠন। কিন্তু সিপিআইএম তাদের মধ্যে সবচেয়ে বড় পার্টি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল। তাদের সাথে কৃষকরা যেমন থেকেছে, শ্রমিকরা একইভাবে থেকেছে, এই খেটে খাওয়া মানুষ বলতে আমরা যা বুঝি তারা কিন্তু ভীষণভাবে সমর্থন করেছেন। অথচ এক মিনিট অনির্বাণ, অথচ সেই তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে একদিকে যেমন এসিজেড আইন আনা হলো, এই কমিউনিস্ট সরকারই নিয়ে এলো এসিজেড 2003, অন্যদিকে সেই কৃষকদের জমি টাটাদের স্বার্থে তারা পুলিশ নামিয়ে কেড়ে নিচ্ছেন। শেষের শুরু কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। মানে আপনি বলছেন বেসিক থেকে সরে যাওয়া, তাহলে কি বেসিক থেকে সরে যাওয়া, পুরোপুরি কম্প্রোমাইজ করে ফেলা, তাহলে কি পুরোপুরি কম্প্রোমাইজ, বেসিকে ফিরবে কিনা সেটা সিপিআইএম বলতে পারবেন। আমি অন্তত দেখতে পেলাম যে তারা বেসিকে ফিরে যাওয়া তো দূরের কথা, আরো দূরে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার মসনদে ফেরত আসার জন্য ঘোষিত শত্রু কংগ্রেসের সাথে হাত মেলালেন। তারপরে আইএসএফ, সেটি আদৌ কোনো রাজনৈতিক দল কিনা আমরা জানি না, তার কোনো রাজনৈতিক ইতিহাস নেই, একজন ধর্মগুরু, তিনি তার জায়গায় কাজ করতেই পারেন, হঠাৎ করে তাকে ব্রিগেড ময়দানে তুলে দিলেন। অধীর চৌধুরী মহাশয় লোকসভার বিরোধী দলনেতা, তাকে টেনে সরিয়ে দিলেন। এই জিনিস মানুষ মেনে নিতে পারেন। আমার একটা বিরতির সময়, যে বিরতির পর নিশ্চিতভাবে কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর সম্পর্ক ভবিষ্যতে, সেটার দিকেও বামফ্রন্ট শরিকরা তাকিয়ে আছে। তার কারণ তারা মনে করছেন ক্রমশ পুরনো বন্ধুকে ভুলছে সিপিএম, নতুন বন্ধুর দিকে হাত বাড়াতে গিয়ে। সেটা নিয়ে ফিরে আসবো, কিন্তু তার আগে আজকের ব্রহ্মাস্ত্র। সম্পাদকের বয়স না সংগঠনের শরীর, আসলে কেন বদলাচ্ছে সিপিএম? বারবার বলা হচ্ছে বয়সজনিত কারণে। সেটাই কারণ নাকি সংগঠনের এত শরীর খারাপ, তাই বদলাতেই হচ্ছে সিপিএমকে? ছোট্ট বিরতির পর ফিরে আসছি ব্রহ্মাস্ত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করবার জন্য। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমি ব্রহ্মাস্ত্রের প্রশ্ন নিয়ে এবং এখনো পর্যন্ত যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে নির্মলাবাবুর কাছে যাবো। নির্মলাবাবু, আমার শেষ 62 সালের কথাই মনে পড়েছে। আমার স্মৃতি যদি আমাকে বিট্রে করে থাকে আমাকে স্মরণ করিয়ে দেবেন। কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় পার্টি বা পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত লাইন মানছে না একটি রাজ্য কমিটি। 62 সালে চীন যুদ্ধের সময় এই রাজ্য কমিটিকে তৎকালীন সিপিআইতে ডিফাঙ্ক্ট করে দেওয়া হয়। তারপরেও কেন্দ্রীয় নেতৃত্বের লাইন, পার্টি কংগ্রেসের লাইনকে উপেক্ষা করে একটি নির্বাচনী জোট তৈরি করার পরে প্রকাশ্যে রাজ্য পার্টিকে সমালোচনা করার পরেও ডিফাইন্ড করা যায়নি সম্ভবত সিপিএমের আজকের এই দুর্দশার কারণে, দুর্দিনের কারণে। কিন্তু তখনই কি সূর্যকান্ত মিশ্রের ভাগ্যলিখন লেখা হয়ে গিয়েছিল? অনির্বাণ, আপনি নিজে মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছেন আর আমাকে সাংবাদিক হিসেবে তার একটা সাথী করার চেষ্টা করছেন। এটা খুব খারাপ। যাই হোক, তা আমায় বলতে হবে, মানে এটা সত্যি মরার উপর খাঁড়ার ঘা। তার কারণ সিপিআইএম এর যে সাংগঠনিক রদবদল হতে চলেছে কিংবা হবে, এটা একেবারেই যাকে বলে অকিঞ্চিতকর, মানে বৃহত্তর রাজনীতির কাছে। এটা তাদের নিজস্ব ব্যাপার, পার্টি কনফারেন্সে তারা ঠিক করবে কে হবে। তবে আপনারা যে 3টে ছবি দেখাচ্ছেন, এটা নিয়ে আমার কিছু আপত্তি আছে। তার কারণ আমি যতদিন সিপিএম পার্টিকে কভার করেছি কিংবা খবর রেখেছি, সাধারণত রাজ্য সম্পাদক একটা সময় আমরা যখন প্রথম আরম্ভ করি, সরোজদা ছিলেন, তারপরে সরোজদা চলে যাওয়ার পরে শৈলেন্দা হলেন, শৈলেন্দার পরে বিমানদারা এসেছিলেন, তখন বামফ্রন্ট চেয়ারম্যান আর সম্পাদক এক ব্যক্তি 2 পদ রাখছিল। পরে আবার সেটা ভাগ করে দেয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনার যেভাবেই হোক না কেন, সূর্যদার চলে যাওয়াটা, সূর্যদাকে সরিয়ে দেওয়াটা, তাতে পার্টি যে অবস্থায় আজকে ধরুন বিধানসভা নির্বাচনে 124 জন ক্যান্ডিডেট ছিল সিপিআইএম জোট হওয়ার পরে নিজস্ব, তার মধ্যে 60% ছিল যুবমুখ, 60%। আর সেই যুবমুখের মধ্যে দেখা গেল তারা সবাই লড়েছেন। 114 জনেরই জামানত জব্দ হয়ে গেল 128 জনের মধ্যে। বিজেপি 2,28,00,000 ভোট পেয়েছে আর সিপিএম সব মিলে 28 লক্ষ। সুতরাং সিপিএম এখন এই জায়গায় দাঁড়িয়ে, সেখানে আপনি মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছেন।
আপনি একটা মানে কংগ্রেসকে গ্র্যান্ড ওল্ড পার্টি না না শ্রীমালা বাবু, আমি কিন্তু মরার উপর একটুও খারাপ খাদিনি। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে মৃত সঞ্জীবনী সুধা হতে পারে কিনা এটা। আমি জানি না আপনি কেন দূরত্ব রাখলেন এটা থেকে, নিশ্চিতভাবে রাখতে পারেন, আপনি সাংবাদিক, আপনার নিজস্ব অধিকার রয়েছে আমার মতো। আমি একটু কামরুজ্জামান চৌধুরীর কাছে যাই। কামরুজ্জামান বাবু, আমি যদি ভুল না করি অনিল বিশ্বাসের মাস্টারমশাই লেখা সেই বিখ্যাত বই নির্মলা বাবুই দিয়েছিলেন আমাকে এক সময় পড়তে। তাতে বলা হয়েছিল ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন নাকি বারবার বিভক্ত হয়েছে একটি কারণে, কংগ্রেসের সঙ্গে পার্টির কি সম্পর্ক হবে। শেষমেশ কি আরও একটা বিভক্ত না হোক, অন্তত বিভাজন না হোক, অন্তত একটা পরিবর্তনের জন্য আপনারাই দায়ী হয়ে থাকবেন? বামফ্রন্টের ভিতরে, সিপিএম এর ভিতরে যাবতীয় ক্ষোভ তো আপনাদের সঙ্গে হাত ধরা নিয়ে। এই যে বাংলাতে বলে না যত দোষ অন্ধ দোষ, দেখুন অ্যাকচুয়ালি আমি তর্ক বিতর্কতে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না যে কংগ্রেসের রোল বা কংগ্রেসের কি হয়েছে বামফ্রন্টের সঙ্গে, এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করাটা ঠিক না। কিন্তু একটা জিনিস যে আজকে ওদের সম্পাদককে শুনিয়েছে বা নতুন আনবেন, এটা ওদের দলের ব্যাপার, কিন্তু এই জায়গাটা আমি না বললেও না হয়। কারণ অ্যাকচুয়ালি যে কমিউনিস্ট ম্যানিফেস্টোটা, সেটা আবার এই লিডারশিপকে আবার পড়া উচিত। কি লেখা ছিল কমিউনিস্ট ম্যানিফেস্টোতে, আজকে কোন জায়গাতে বামফ্রন্ট আন্দোলনটা দাঁড়িয়ে রয়েছে, যে ক্লাস স্ট্রাগল নিয়ে যে কমিউনিস্টরা ভারতবর্ষের মধ্যে রাজনীতিটা করে, সেই জায়গাটা থেকে চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে একটা ক্যাপিটালিস্টের দিকে এগিয়ে গেল। লাস্ট অব্দি আমরা দেখেছি একটা মৌলবাদী শক্তির সঙ্গে ওরা হাত মিলিয়ে যেভাবে প্রচারে নেমেছিল, সেটা কিন্তু মানুষ গ্রহণযোগ্যতা করতে মানে নিতে পারেনি। আমরা রেজাল্টে পেয়েছি, তার জন্য হয় না। কংগ্রেস একটা 140 বছর প্রায় বছরের পার্টি, একটা তার আজ হোক আর কাল হোক তার শুনতে পাচ্ছেন? কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে দাদা শুনতে পাচ্ছেন? আমি অনির্বাণ বলছি। হ্যাঁ, আপনি এক্ষুনি আইএসএফ এর কথা তুলে একটা কথা বললেন, সিপিএম এর ঘাড়ে দোষটা চাপালেন, ঠিকই আছে, কিন্তু আমি কিন্তু বিভিন্ন জায়গায় কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন বিধানসভায় তাদের দেওয়াল লিখনে সংযুক্ত মোর্চা এই শব্দটা কিন্তু লেখা থাকতে দেখেছি। এখন দায় ঝেড়ে ফেললে হবে কি? আইএসএফ এর সাথে জোট সংযুক্ত মোর্চা নামেই কিন্তু হয়েছিল, কংগ্রেসও করেছিল। আমার সময় যেহেতু একেবারে শেষ, আমি একটাই প্রশ্ন নিয়ে আসবো অশোক বাবুর কাছে। বামফ্রন্ট শরিকের তরফ থেকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আরএসপি অশোক বাবু। একটা সময় আপনাদের প্রতীক্ষা ছিল কবে সিপিআইএম এর এই উদারীকরণের অর্থনীতির ফানুসটা ফাটবে। সে অপেক্ষা কমপ্লিট হয়েছে, ক্ষমতা থেকে সিপিআইএম বামফ্রন্ট দুজনেরই বিদায় হয়েছে। কি মনে হচ্ছে, সিপিআইএম কি কোথাও বেসিকে ফেরার চেষ্টা করছেন? কামরুজ্জামান বাবুরা বলছেন এখনকার যা নীতি তা তো প্রায় সোশ্যাল ডেমোক্র্যাটদের নীতি, সেখান থেকে বাঁ দিকে হাঁটাতে পারবেন বড় শরিককে? উচিত, তাই বাদিকে হাঁটাটাই উচিত, বাদিকটাই রাস্তা। আমার মনে হয় যেটা খুব পরিষ্কার করে সেটা হচ্ছে যে বাদিকে হাঁটাটা একটু কষ্টকর হলেও এখন আমাদের সবাইকে বাদিকেই হাঁটতে হবে, ওটাই একমাত্র। বামফ্রন্ট শরিকরা কি চান স্পষ্ট? বামফ্রন্ট শরিকরা কি চান স্পষ্ট? বাদিকে হাঁটছে না তার মানে বামফ্রন্টের শরিক নেতা বলে দিলেন। ঠিক ঠিক। একটা বিষয় আমি ভেরি হ্যাপি যে সবাই আলোচনার মধ্যে একটা জায়গা অন্তত পক্ষে আসছে। কামরাজ্জুমান দা এক্ষুনি বললেন, তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথাটা বললেন, রেলিভেন্স অফ সিপিআইএম আবার ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এবং সবচাইতে যে কথাটা অনির্বাণ একটা প্রশ্ন খুব সুন্দর করে ট্রিকি ওয়েতে করবার চেষ্টা করেছিলেন, ডানে না বাঁয়ে সিপিআইএম তৈরি হয়েছিল কিন্তু নিজের স্বতন্ত্র সত্তার ভিত্তিতে দাঁড়িয়ে বাম পথে আমাদের দেশের মুখে জনগণতান্ত্রিক বিপ্লব করবার জন্য। এটার জন্যই কিন্তু সিপিআইএম এর জন্ম। কিন্তু লোকে বলে মাঝখান দিয়ে সুবিধাবাদীরা হাঁটে। টাটার হয়ে জমি কাড়াটা শীত হবে। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। টাটার হয়ে জমি কাড়া পরিবর্তনে কি প্রভাব পড়ে সেটা নিয়ে ছোট বিরতির পর ফিরে আসছে ব্রেকিং খবরগুলির সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলা সবচেয়ে বড় খবর, সিপিএম এর রাজ্য সম্পাদক পদ থেকে অপসারণ ঘটছে সূর্যকান্ত মিশ্রের। একেবারে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, একেবারে কোনো সম্পর্ক নেই। মানে সূর্যকান্ত মিশ্র 3 বার থাকতে পারে, কিন্তু 75 বছরের পর তো থাকতে পারে না। এটা আমার ইচ্ছার ব্যাপার না, পার্টির ইচ্ছার ব্যাপার। সবাই সহমতের ভিত্তিতে, কনফারেন্স হচ্ছে সর্বোচ্চ সংস্থা পার্টির, সেইখানে ঠিক হয়, তার আগে কেউ বলতে পারে না।
দায়িত্ব দিলে নিতে প্রস্তুত কি প্রস্তুত নেই, এই কথাটাকে আমি এইভাবে দেখছি না। দায়িত্ব তো আছে, ইউ আর পার্ট অফ দ্য টিম। অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম এই মুহূর্তে ব্রেকিং খবরগুলো নিয়ে। সব থেকে বড় যে ব্রেকিং খবর এই মুহূর্তে, চোখ রাখবো অনির্বাণের অগ্নিবাণে। কলকাতায় বাস নিয়ে শেষ পর্যন্ত সমীক্ষা শুরু করলো পরিবহন দপ্তর। একদিকে অ্যাপ ক্যাব সংগঠনের চালকদের লাগাতার ধর্মঘটের হুমকি, অন্যদিকে ক্রমশ কলকাতার রাস্তায় প্রতিদিন কমছে বাস আর মিনি বাসের সংখ্যা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে রেনেসা। জানতে চাইবো কেন এই সমীক্ষা? শেষমেশ কি সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা দেখে নড়ে চড়ে বসলো পরিবহন দপ্তর? সেটা হয়তো এখনই বলা যাবে না অনির্বাণ, তবে যতটা আমরা জানতে পেরেছি সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা রিজিয়ন ট্রান্সপোর্ট অথরিটির তরফ থেকে বাস মিনিবাস সংগঠনগুলোকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং এই চিঠিতে বলা হয়েছে যে কলকাতায় বাসের সংখ্যা কমছে, কোন রুটে কত বাস কমেছে বা চলছে সেটা সমীক্ষা করে দেখতে চাইছে পরিবহন দপ্তর এবং সেই বিষয়ে জানাতে বলা হয়েছে। এই বিষয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে, তবে পরিবহন দপ্তর সূত্রে বলা হচ্ছে যে যদি দেখা যায় যে বাসের সংখ্যা কোন রুটে কতটা কমেছে তার একটা সংখ্যা পাওয়া যায়, তার একটা আন্দাজ পাওয়া যায়, তাহলে সরকারি বাস নামাবে তারা। তাহলে এই খবর যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে তুমি যেমনটা বললে খানিকটা হলেও কলকাতাবাসীর দুর্ভোগ কমতে চলেছে। ধন্যবাদ রেনেসা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন রেনেসা। বাস মিনিবাস সংগঠনগুলোকে চিঠি, কলকাতার রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির এবং পরিবহন দপ্তরের সমীক্ষা। কলকাতার রাজপথে এই মুহূর্তে বাস মিনিবাসের সংখ্যা জানবার জন্য কতটা কমেছে সে সংখ্যা। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। হাওড়ায় এক চিকিৎসককে অপহরণের অভিযোগ। চোখ রাখবো সেই খবরে। হাওড়ার এক চিকিৎসককে এবার অপহরণের অভিযোগ। কয়েকদিন আগে হাওড়ায় নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে 1 কিলোমিটারের মধ্যে আমরা দেখেছি এক আইনজীবীকে ছুরি দিয়ে কোপানোর ছবি প্রকাশ্য দিবালোকে। এবার 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছেন চিকিৎসক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ। জানতে চাইবে ঘটনা সম্পর্কে। দেখো অনির্বাণ, হাওড়ায় কিন্তু যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য তা কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমরা খবর করেছিলাম গত পরশু নবান্ন থেকে ঢিলছড়া দূরত্বে এক আইনজীবীকে দিনের আলোতে দুষ্কৃতীরা ছুরি মারে এবং তারপরে গতকাল এই ঘটনা ঘটে হাওড়া সাকরাইল থানায় অন্তর্গত হাওড়া আন্দুলে। প্রখ্যাত এই চিকিৎসক গৌতম দাস, তাকে রাত্রিবেলা তিনি যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠেন সেই সময় 3 দুষ্কৃতী তার গাড়িতে চড়েন এবং সঙ্গে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে অপহরণ করেন এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতে 30 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করা হয় বাড়ির লোককে এবং তারপরে কিন্তু সেই ওই ডাক্তারকে নিয়ে দুষ্কৃতীরা কিন্তু 6 নম্বর জাতীয় সড়ক আলমপুর এবং আন্দুলের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঘুরে বেরোয় এবং সেই সময় পুলিশ তার পরিবারের তরফ থেকে যখন সাকরাইল থানার সঙ্গে যোগাযোগ করা হয় সেই সময় তাদের টাওয়ার লোকেশন করেই কিন্তু গতকাল রাতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে দুজনকে, কিন্তু বাকিরা সকলেই কিন্তু পালিয়ে গেছেন। সব থেকে বড় কথা, গ্রেফতার করা হয়েছে দুজনকে, তাদেরকে ইতিমধ্যে হাওড়া আদালতে তোলা হয়েছে। পুলিশের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশও দিয়েছে। কিন্তু আপাতত তোমাকে ধন্যবাদ বিশ্বনাথ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে, হাওড়া থেকে ছিলেন সরাসরি। চোখ রাখবো পরবর্তী খবরে। পরবর্তী ব্রেকিং খবর, বিজেপি রাজ্য অফিসের সামনে এবার অভিনব কায়দায় প্রতিবাদ বিজেপি কর্মীদের। করোনা পরিস্থিতিতে রাজ্যে ডেঙ্গির আতঙ্ক বাড়ছে এবং লাগাতার সেই আতঙ্ক বাড়ার জেরে এবার বিজেপি রাজ্য অফিসের সামনে দিনের বেলায় মশারি খাটিয়ে বসে বিজেপি কর্মীদের অভিযোগ। বিজেপি কর্মীদের প্রতিবাদ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমাদৃতা এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে। মাফ করবেন, সৃজিতা রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। সৃজিতা, জানতে চাইব এই অভিনব প্রতিরোধ সম্পর্কে। একেবারে অনির্বাণ, যেটা আজকে হয়েছে যে বিজেপি রাজ্য দপ্তরের সামনে কিছুটা দূরে বিজেপি কর্মী যারা রয়েছেন ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে তারা প্রতিবাদ করেন। প্রতীকী প্রতিবাদ, কার্যত মশারির তলায় ঢুকে তারা প্রতিবাদ করা শুরু করেন, যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদেরকে সেই জায়গা থেকে হটিয়ে দেয়। কিন্তু বিষয়টা এখানে নয় যে তারা শুধু প্রতিবাদ করছেন, যে আশঙ্কাটা তৈরি হচ্ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ে, সেই আশঙ্কার কথা কিন্তু চিকিৎসকরা বহুদিন আগে থেকেই জানাচ্ছেন যে যদি কোভিড তার 3য় ঢেউয়ের আশঙ্কা এবং তার পাশাপাশি ডেঙ্গি, এই দুটো যদি একত্রিতভাবে প্রভাব ফেলে এই রাজ্যে
রাজ্যে, তাহলে পরিকাঠামো যা রয়েছে চিকিৎসক মহলে বা বিভিন্ন হাসপাতালগুলিতে সেটা সামলানো যাবে কিনা। ইতিমধ্যে উত্তর দিনাজপুর, হুগলি, শিলিগুড়ি, জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গুর বিভিন্ন রকমের খবর আমরা পেয়েছি। কোথাও 50 জন আক্রান্ত, কোথাও 11 জন, কোথাও বা 20 থেকে 25 জন ইতিমধ্যে আক্রান্ত হওয়ার খবর আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোভিড এবং ডেঙ্গু দুটি একই সঙ্গে আক্রমণ হানায় রাজ্যবাসীর ওপর, যেটা প্রত্যেক বছর যেখান থেকে রাজ্য সরকার নিজেকে মুক্ত করতে পারছে না, প্রত্যেক বছরই ডেঙ্গুর সমস্যা হচ্ছে রাজ্যে বিভিন্ন প্রান্তে। কখনো কখনো অভিযোগ ওঠে যে ডেঙ্গু হলেও হয়তো একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ সৃজিতা। নিউজ রুম থেকে সৃজিতা ছিলেন আমাদের প্রতিনিধি। বিজেপি রাজ্য অফিসের সামনে অভিনব কায়দায় প্রতিবাদ বিজেপি কর্মীদের। রাজ্যে ডেঙ্গি সংকট নিয়ে, বিশেষ করে কলকাতাতে যেভাবে ডেঙ্গির আশঙ্কা বাড়ছে, বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্ত ব্যক্তিদের খবর মিলছে। বিজেপি অফিসের সামনে বিক্ষোভের প্রতিরোধের খবরের পরে এবার প্রতিবাদের খবরের পরে এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ঝাড়গ্রামে নতুন করে বোমাতঙ্কের ঘটনা। ঝাড়গ্রামে নতুন করে বোমাতঙ্কের ঘটনা। ফের ঝাড়গ্রামে বোমাতঙ্ক। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ। কথা বলবো সরাসরি রবীন্দ্রনাথের সঙ্গে। রবীন্দ্রনাথ, কিভাবে বোমাতঙ্কের ঘটনা, কি ঘটেছে এই মুহূর্তে? দেখো অনির্বাণ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গত 7 দিন আগে ঝাড়গ্রাম শহরে এর আগেও চন্দ্রী এলাকায় বোমাতঙ্ক তৈরি হয়েছিল দুটি সুটকেসকে ঘিরে। সেই বোমাতঙ্কের পর 7 দিনের মাথায় ফের ঝাড়গ্রাম শহরে, প্রাণকেন্দ্রে ঝাড়গ্রাম শহরেই বোমাতঙ্ক। ঝাড়গ্রাম শহরের কোরিয়া হাউস মোড়ে দুপুরের পর বিকেল নাগাদ একটি সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, এবং পাশাপাশি যে বাড়ি রয়েছে সেই বাড়ির সিসিটিভিতে দেখা যায় এক ব্যক্তি সুটকেস রেখে গাড়িতে উঠে যাচ্ছেন। তারপর এই নড়ে চড়ে বসে ঝাড়গ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে, এবং ঝাড়গ্রাম থানার যে পুলিশের মেটাল ডিটেক্টর টিম ইতিমধ্যে তারা খতিয়ে দেখছেন পুরো ঘটনা। ইতিমধ্যে এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মনে করছেন এই ঘটনা নতুন করে ঝাড়গ্রাম জেলাকে চাঞ্চল্য সৃষ্টি করা। আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথের সঙ্গে ঝাড়গ্রামে নতুন করে বোমাতঙ্কের ঘটনা আমরা দেখছিলাম। পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্কের ঘটনা ঝাড়গ্রামে। এই মুহূর্তে চোখ রাখবো মান্নাতের ছবিতে। আরিয়ান খান তার জামিনের আবেদনের শুনানির পর আজকে শেষমেশ জামিন মিলেছে, যদিও আজকেই সম্ভবত জেল থেকে ছাড়া পাচ্ছে না আরিয়ান। কিন্তু এই খবরে মান্নাতে খুশির হাওয়া, রীতিমতো উৎসবের পরিবেশ। শাহরুখ ভক্তদের মান্নাতের সামনে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে মান্নাতের সামনে উৎসবের পরিবেশ আরিয়ান খানের জামিনের খবর আসার পর। মান্নাতে বাড়ির ছাদে একদিকে শাহরুখ খানের পরিবার, আরিয়ান খানের জামিনের খবর আসার পরই বাড়ির বাইরে শাহরুখ ভক্তদের উৎসব। অনির্বাণের অগ্নিমান আজকে এ পর্যন্ত। এরপর চোখ রাখুন সোজাসুজি সনদ।